খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। বেআইনিভাবে ভারতে প্রবেশ, নদিয়ায় গ্রেফতার 10 বাংলাদেশি। নতুন নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের, হলুদ রেখা পেরোলেই 250 টাকা জরিমানা। অপারেশন সিঁদুরের সমর্থনে পোস্ট গৃহবধূর, কমেন্টে এলো ধর্ষণের হুমকি। রুটি খাও, না হলে আমার গুলি তো আছেই, গরিব পাকিস্তানকে চরম হুমকি দিলেন মোদি। 227 জনকে হত্যার লাইসেন্স, শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা পাচারের ছক, 52 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার যুবক। ঠিক কি ঘটেছিল সেদিন? পাঁশকুড়া চিপস কাণ্ডে একের পর এক খটকা। বিশেষ অধিবেশনের সম্ভাবনার মাঝে মঙ্গলবার তৃণমূলের জরুরি বৈঠক, সব সাংসদকে হাজিরার নির্দেশ। শহরে ডেঙ্গি রুখতে তৎপর মেয়র, চাইলেন জমা জলের রিপোর্ট। বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, অধিবেশন শুরু 9 জুন। বিধানসভা ভোটের সময় রাজ্যের পুলিশ আধিকারিকদের বদলি করা হোক, কমিশনে দাবি বিজেপির। স্বাস্থ্য ভবনে বিস্ফোরক, উড়িয়ে দেওয়া হবে। মেল আসতেই আতঙ্ক, খবর পেয়ে তল্লাশি অভিযানে বিধাননগর পুলিশ। আসছি বিস্তারিত খবরে। সোমবার গুজরাটের ভুজের সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, পাকিস্তানকে সন্ত্রাসের রোগ থেকে মুক্ত করার জন্য পাকিস্তানের মানুষকেই এগিয়ে আসতে হবে, পাকিস্তানের তরুণ সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সুখে নিশ্চিন্তে জীবন কাটাও, রুটি খাও, ওয়ার্না মেরি গলি তো হ্যাই। ভুজের সভা থেকে মোদী এটাও জানালেন যে কেন পহেলগাঁও হামলার 15 দিন পরে অপারেশন সিঁদুর চালানো হয়। তিনি বললেন, পহেলগাঁও হামলার পরে আমি 15 দিন অপেক্ষা করেছিলাম, আশা করেছিলাম যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পাকিস্তান, কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ত্রাসবাদ হলো ওদের রুটি রুজি। সেই সঙ্গে মোদী বললেন, মনুষ্যত্বকে রক্ষা করার এবং সন্ত্রাসবাদকে ধ্বংস করার মিশন হলো অপারেশন সিঁদুর। সেই রেশ ধরে ভারত এবং পাকিস্তানের আর্থিক অবস্থারও তুলনা করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ভারত যেখানে পর্যটনের উপরে আস্থা রাখে সেখানে পাকিস্তান আবার সন্ত্রাসবাদকেই পর্যটন হিসেবে বিবেচনা করে। আমি পাকিস্তানের লোকজনের কাছে জানতে চাই, আপনারা কি অর্জন করেছেন? পাঁশকুড়ার চিপস কাণ্ডে সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য, যাতে পুলিশি তদন্তের মোড়ও ঘুরে যেতে পারে বলে অনুমান করছে সংশ্লিষ্ট মহল। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর রুজু হওয়ার আগে পর্যন্ত ঘটনাপ্রবাহ মূলত একমুখী ছিল। কিন্তু প্রয়াত ছাত্র কৃষ্ণেন্দু দাসের মা সুমিত্রা দাস পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নামতেই সামনে এলো একাধিক মিসিং লিঙ্ক। একের পর এক উঠল নানা প্রশ্ন, প্রকাশ্যে এলো নানা খটকা। প্রথম খটকা, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কৃষ্ণেন্দুর সুইসাইড নোট বলে যেটিকে উপস্থাপিত করা হয়েছে সেটি কি আদৌ তার লেখা, নাকি অন্য কেউ সেটা লিখেছিল? এই প্রশ্নের জবাব দিয়েছেন মৃত ছাত্রের দিদি ও মা। এই সময় অনলাইন অনুসারে কৃষ্ণেন্দুর দিদির দাবি, নাম, ক্লাস ও রোল নম্বর সম্ভবত আগে লেখা, স্কুলে অথবা টিউশনে তাড়াহুড়ো করে লেখা, তাই লেখাটি খারাপ। যখন আমার ভাই সুইসাইড নোট লিখেছিল তখন বাড়িতে কেউ ছিল না, অনেকটা সময় ওর হাতে ছিল। অপমানে অভিমানে কষ্ট পেয়ে ও যত্ন করে লিখে যায়। অন্যদিকে কৃষ্ণেন্দুর মা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উল্টে অভিযোগের সুরে বললেন, আমার ছেলে চলে গেল। অভিযুক্তকে আড়াল করার জন্য এখন এই সব অভিযোগ তোলা হচ্ছে। তদন্তকে উল্টো পথে চালনা করার জন্য অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিভিন্ন লোককে দিয়ে এসব প্রচার করাচ্ছেন। পুলিশ অবশ্য এসব দাবি পাল্টা দাবির মধ্যে নেই। সূত্রের খবর, তারা হস্তরেখা বিশারদকে নিয়ে ওই সুইসাইড নোট পরীক্ষা করানোর কথাই ভাবছে। দ্বিতীয় খটকা, এই ঘটনায় একেবারে প্রথম থেকেই ভিলেন করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে। দাবি করা হয়েছিল সে নাকি সাইকেলে সওয়ার কৃষ্ণেন্দুর পিছনে মোটরবাইক নিয়ে তাড়া করেছিল, তাকে অপমান করেছিল, ভয় দেখিয়েছিল, কান ধরে ওঠবোস করিয়েছিল। কিন্তু সেই ঘটনার সাক্ষী কে সেটা এখনও স্পষ্ট নয়। বরং যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে কৃষ্ণেন্দুর মা সুমিত্রাই তাকে সকলের সামনে শাসন করছেন, ছেলের গালে চড় মারছেন। উল্টে সেই ফুটেজে শুভঙ্করকেই দেখা গিয়েছে মায়ের শাসন থেকে ছোট্ট ছেলেকে আড়াল করতে। তাহলে তৃতীয় খটকা, কৃষ্ণেন্দু চিপসের প্যাকেট চুরি করেছে একথা রটাল কে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে আসছে একটি নাম, শ্যামাপদ ভূঁইয়া। শ্যামাপদকে এলাকার লোকজন নাকি জামাই বলে ডাকেন। কৃষ্ণেন্দু এবং শুভঙ্কর দুজনের পরিবারের তরফেই এই জামাইকে কাঠগড়ায় তোলা হয়েছে। অথচ ঘটনার পর থেকে এলাকায় নাকি তার খোঁজ পাওয়া যাচ্ছে না। কৃষ্ণেন্দুর মা সুমিত্রার দাবি, শ্যামাপদই আমাকে এসে জানিয়েছিল তোমার ছেলেকে মোটর সাইকেল নিয়ে দোকানদার ধাওয়া করেছে। এরপরই নাকি সুমিত্রা কৃষ্ণেন্দুর দোকানে ছুটে আসেন, সেখানে ছেলেকে শাসন করেন। আবার শুভঙ্করের স্ত্রী বলেন, আমার স্বামী কাউকে গিয়ে বলতে যায়নি ও চোর বা ও কিছু করেছে, ওই স্বামী গিয়ে ওর বাবা মাকে গিয়ে বলেছে। স্বাস্থ্য ভবনে এলো হুমকি মেল, তাতে লেখা স্বাস্থ্য ভবনের কোথাও বিস্ফোরক রাখা আছে, বিল্ডিং উড়িয়ে দেওয়া হবে। এমন মেল পেয়ে কর্তৃপক্ষ রীতিমতো আতঙ্কিত। খবর দেওয়া হল বিধাননগর পুলিশকে। পুলিশও খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল এবং তল্লাশি শুরু করল। যদিও পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি, তবুও স্বাস্থ্য ভবনের সব জায়গায় ভালোভাবে তল্লাশি চালানো হচ্ছে। একই সাথে মেলটি কোথা থেকে এলো, কে বা কারা এটি পাঠালো তা নিয়েও তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও বোমাতঙ্ক ছড়িয়েছিল একটি হুমকি মেল ঘিরে। মেলে বলা হয়েছিল জাদুঘরে বোমা রাখা আছে, বোমা বিস্ফোরণে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে, বহু মানুষের মৃত্যুও হতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে গেল নিউ মার্কেট থানার পুলিশ, সঙ্গে গেল বম্ব স্কোয়াডও। জাদুঘরের প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজে দেখল তারা। হুমকি মেল আসার পরেই জাদুঘর খালি করে দেওয়া হয়েছিল। জাদুঘরের ঘটনার পর বোমাতঙ্ক ছড়িয়েছিল শহরের 4টি স্কুলেও। মেল পাঠিয়ে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, যদিও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। বছরখানেক আগেও একইভাবে হুমকি দেওয়া হয়েছিল, তখনও কিছু মেলেনি। খাতায় কলমে আর 1 বছরও বাকি নেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের। সেই নির্বাচন নিয়ে এখন থেকেই সরব বঙ্গ বিজেপি। ভোটের আগেই রাজ্যের পুলিশ আধিকারিকদের বদলি চাইছে তারা। আগামী ডিসেম্বর মাস থেকে বদলির কাজ শুরু হোক বলে দৃঢ় দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিক সিইও দফতরে গিয়ে দেখা করেন শুভেন্দু। তারপর বাইরে বেরিয়ে তার দাবি, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যের পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট করানো নয়, ভোটের সময় তাদের রাজ্যের বাইরে পাঠানো হোক। শুভেন্দুর মতে রাজ্যের বাইরে যে কোনো জায়গা থেকে এসপি, ওসি, আইসিদের নিয়ে এসে বসানো হোক। বিরোধী দলনেতার দাবি, প্রয়োজনে ভোট পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হোক। সিইও অফিস থেকে বেরিয়ে শুভেন্দু অভিযোগ করেন, পুলিশ আধিকারিকদের নির্বাচনের সময় ফোনে পাওয়া যায় না। বিরোধী দলনেতার কথায়, ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে থেকেই আর পুলিশদের ফোনে পাওয়া যায় না, ওরা বিরোধীদের ফোন ধরেন না। একথা বলতে গিয়ে মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। তিনি জানান, কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে কমিটি জানিয়েছে পীড়িত লোকেরা থানায় ফোন করেছেন, তবুও পুলিশ ফোন ধরেনি। শুধু পুলিশ নয়, শুভেন্দুর নিশানায় ছিল সরকারি আধিকারিকদের একাংশের ভূমিকাও। কমিশনের দফতরে তাদের নামে অভিযোগও করেছে বিজেপি। বিরোধী দলনেতার কথায়, পাবলিক সার্ভিস কমিশনে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে ওই অংশ, তারা দুর্নীতির সঙ্গে জড়িত। অন্যদিকে কমিশনের ওয়েবসাইটে ঢুকে বেআইনিভাবে অযোগ্য ভোটারদের নাম ঢোকানোর অভিযোগ উঠল কাকদ্বীপ মহকুমা শাসকের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে রাজ্য পুলিশের পরিবর্তে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচারে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লিতে জরুরি বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। সূত্রের খবর, মঙ্গলবার বেলা 11:45 সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূলের কার্যালয়ে এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি তৃণমূলের তরফে। অপারেশন সিঁদুরের সাফল্য এবং পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে মুখোশ খুলে দিতে সাংসদদের বহুদলীয় প্রতিনিধি দল ইতিমধ্যেই একাধিক দেশে সফর করছে। তেমনই একটি দলে আছেন ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের পর তিনি আজ দক্ষিণ কোরিয়ায় পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে তুলোধনা করেন। বিদেশ সফরে থাকায় তার এই বৈঠকে থাকা সম্ভব নয়। তবে অভিষেকের বিদেশ সফরে গিয়ে বক্তব্য এবং কেন্দ্রের সন্ত্রাসবিরোধী অবস্থানকে সমর্থনের বার্তা এই বৈঠকে আলোচনার বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার ভাবনাচিন্তা করছে মোদী সরকার। এই সম্ভাবনার আলোকে তৃণমূল নেতৃত্ব চাইছে দলের সাংসদরা প্রস্তুত থাকুন। বৈঠকে কেন্দ্রের পাশে থাকার বার্তা পুনর্ব্যক্ত করা হতে পারে। পাশাপাশি সাংসদদের সতর্কও করা হতে পারে, যাতে কেউ অনভিপ্রেত বা বিতর্কিত মন্তব্য না করেন। অপারেশন সিঁদুরের পরে গত সপ্তাহে একটি প্রতিনিধি দলকে কাশ্মীর পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার বিশেষ অধিবেশনের আগে সেই নিয়েও আলোচনা করতে পারে তৃণমূল কংগ্রেস। কাশ্মীরিদের অবস্থা, একই সাথে বাংলাকে বঞ্চনা, সব বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে মঙ্গলবারের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি এবং কেন্দ্রের বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা, এই দুই প্রেক্ষিতে বৈঠকে কি আলোচনা হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। একসঙ্গে একাধিক সোনার বিস্কুট উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। প্রায় লক্ষাধিক টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। এই বিপুল অর্থে সোনার বিস্কুট পাচার করার লক্ষ্যে ওপার বাংলা থেকে এপার বাংলায় নিয়ে আসা হলো বলে অভিযোগ। আর তার আগেই তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয়েছে সোনার বিস্কুট। এই কাজের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে সোনা পাচার হয়ে আসার কথা গোপন সূত্রে পুলিশের কাছে পৌঁছে গেল। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ 3টি সোনার বিস্কুট উদ্ধার করে, আর তা মুর্শিদাবাদের সাগরপাড়ার নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায় ধরা পড়ল। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের জলঙ্গির দিক থেকে সোনার বিস্কুটগুলি নিয়ে যাচ্ছিল লালগোলার দিকে। তখন গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার সহ তার পুলিশের দল সাগরপাড়া থানার নওদাপাড়া ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চালালো। তখন ওই যুবককে ধরা হলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথায় নানা অসঙ্গতি ধরা পড়ল, আর তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে বেরিয়ে পড়ল 3টি সোনার বিস্কুট। সেগুলির কোনো বৈধ কাগজপত্রও মেলেনি। তখন ওই যুবককে বমাল গ্রেফতার করা হলো। ধৃত যুবকের নাম মিলন শেখ, বাড়ি চরকাকমারি এলাকায়। এই 3টি সোনার বিস্কুটের ওজন প্রায় 523 গ্রাম। কোনো বৈধ নথি নেই, আর মিথ্যে কথা বলছিল বলে পুলিশ সূত্রে খবর। তাই যুবক মিলন শেখকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। আজ সোমবার অভিযুক্ত যুবকের নামে একটি মামলা দায়ের হল। 1 সপ্তাহের হেফাজতে চেয়ে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠালো সাগরপাড়া থানার পুলিশ। কোথা থেকে নিয়ে আসছিল ওই সোনার বিস্কুট এবং এই পাচারের কাজের সঙ্গে কারা জড়িত আছে সেটার তদন্ত শুরু করল সাগরপাড়া থানার পুলিশ। এই সোনার বিস্কুটগুলির আনুমানিক বাজার দর প্রায় 52 লাখ টাকা। এছাড়া মিলন শেখের হাত দিয়ে সোনার বিস্কুটগুলি পাচার হচ্ছিল। টাকার বিনিময়ে সে এই কাজ করে বলে জেরায় স্বীকার করল ধৃত। সেগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে বাংলায় ঢুকেছিল বলেও জানালো মিলন শেখ। আজ সোমবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেন। এই সোনা কোথায় পাচার করা হচ্ছিল, এই চক্রে আর কারা জড়িত, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। সীমান্ত এলাকায় এখন অত্যন্ত কড়া নজরদারি রাখা হয়েছে বলে খবর, কারণ ভারত পাকিস্তান সংঘর্ষের ঘটনা এবং বাংলাদেশের অশান্তির জেরে অনুপ্রবেশ ঘটছে বলেই কড়া নিরাপত্তা। আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। বাংলাদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুসারে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাকি এমন একটি অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, যার কণ্ঠে এই মন্তব্য শোনা গিয়েছে তিনি বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এবার এই মামলাতেই শেখ হাসিনাকে আগামী 3রা জুন 2025 স্থানীয় সময় অনুসারে সকাল 10টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার 25শে মে 2025 সেই নির্দেশ জারি করেছেন ট্রাইব্যুনাল। সেই নির্দেশ তাদের তরফে বাংলাদেশের 2টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশও করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর তদন্তকারী সংস্থার দাবি, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত মন্তব্যটি যে হাসিনার, সেই বিষয়ে তারা নিশ্চিত। ফরেনসিক পরীক্ষার মাধ্যমেই তারা এই বিষয়ে নিশ্চিত হয়েছে বলেও দাবি করেছে। এর আগে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের অবগত করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সেই সময় চিফ প্রসিকিউটরই বলেছিলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তদন্ত সংস্থা ওই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত হয়েছে।
দেশকে নিয়ে গর্বিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিলল হুমকি। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন গৃহবধূ চুমকি চৌধুরী। অবশেষে ওড়িশা থেকে গ্রেফতার করা হলো অভিযুক্তকে। ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো তাকে। পহেলগাম হামলার পর অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশ গর্বিত। তেমনি চুমকি নিজের সমাজ মাধ্যমে অপারেশন সিঁদুরকে সমর্থন জানিয়ে পোস্ট করলেন। এরপরই সেই পোস্টের কমেন্ট বক্সে আসতে থাকলো একের পর এক হুমকি। এমনকি ওই মহিলাকে ধর্ষণের হুমকিও দেওয়া হলো বলে অভিযোগ। চুমকি জানালেন তার বাপের বাড়ি ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা এলাকার বেলসিংহাতে, তার শ্বশুর বাড়ি বেহালায়। এই ঘটনার পর থেকে গোটা পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। পরে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন চুমকি। তিনি বললেন রাজ এফ ফ্লবার নামের আইডি থেকে হুমকি দেওয়া হয়েছিল তাকে, তবে ফেক অ্যাকাউন্ট বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই ডায়মন্ড হারবার জেলা পুলিশের সাইবার টিম, এসওজি এবং ফলতা থানা তদন্তে নামল। অভিযুক্তকে ওড়িশার টিকটক থেকে গ্রেফতার করা হলো। ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। অপারেশন সিঁদুরের পর থেকেই দেশবিরোধী পোস্ট করে গ্রেফতার হয়েছে অনেকেই। তবে এবার দেশের হয়ে পোস্ট করায় মিলল হুমকি। কেন এই ধরনের ঘটনা ঘটছে, নেপথ্যে কি বড় কোনো চক্র, তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা মেট্রোয় যাত্রী নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী 1 জুন রবিবার থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। স্টেশনে মেট্রো ঢোকার আগে যদি কেউ হলুদ সুরক্ষারেখা পেরিয়ে যান, তাহলে তাকে গুনতে হবে 250 টাকা জরিমানা। মেট্রো কর্তৃপক্ষ এই নিয়ম জারি করে জানিয়েছে, যাত্রীদের গাফিলতিতে যাতে আর দুর্ঘটনা না ঘটে তার জন্যই এই সিদ্ধান্ত। নজরদারি থাকবে কড়া। স্টেশনে উপস্থিত মেট্রো কর্মী ও আরপিএফ জওয়ানদের পাশাপাশি সিসিটিভি মারফত সব যাত্রীর উপর নজর রাখা হবে। কেউ যদি এই হলুদ রেখা অতিক্রম করেন, তাহলে সঙ্গেই তাকে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যাত্রীদের সচেতন করতে বড়সড় প্রচার শুরু করেছে মেট্রো রেল। স্টেশন জুড়ে লাগানো হচ্ছে পোস্টার, চালু হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে নিয়ম সংক্রান্ত ঘোষণা। যাত্রীরা যাতে নিয়ম না ভাঙেন সেই কারণে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এই সমস্ত পদক্ষেপই যাত্রীদের সুরক্ষার স্বার্থে। উল্লেখযোগ্য বিষয় হল নর্থ সাউথ করিডর অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইন মেট্রোতে মাঝে মধ্যেই আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। যদিও অনেক সময় চালকের তৎপরতায় প্রাণ রক্ষা সম্ভব হয়, তবু সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। ইস্ট ওয়েস্ট মেট্রোয় স্ক্রিন ডোর থাকলেও ব্লু লাইনে এখনও এমন প্রযুক্তিগত ব্যবস্থা নেই। কালীঘাট স্টেশনে অস্থায়ী গার্ডরেল দিয়ে সাময়িক সুরক্ষা ব্যবস্থা রাখা হলেও তা স্থায়ী সমাধান নয় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন নিয়ম চালুর মাধ্যমে যাত্রীদের আরও বেশি সতর্ক ও দায়িত্ববান করে তুলতেই এই পদক্ষেপ নিচ্ছে কলকাতা মেট্রো। সময় মতো সকল যাত্রী যদি সচেতন হন, তবে হয়তো দুর্ঘটনাও অনেকটাই এড়ানো যাবে। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা আবারও প্রকাশ্যে এলো। বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগে নদিয়ায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভারতে বেআইনিভাবে ঢুকতে সাহায্য করার জন্য 5 ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। ওপার বাংলা থেকে এদেশে আসার নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, বুধবার রাতে নদিয়ার রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেল যে ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছে 10 বাংলাদেশি নাগরিক। আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 10 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল। পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে বেআইনিভাবে প্রবেশ করতে সাহায্য করা ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাঁসখালি থেকে 2 ও ধানতলা থেকে 3 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে হাজির করানো হলো। আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্যকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। তার মধ্যেই মোহাম্মদ সাদ ওরফে সাপ শেখ নামে এক বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করা হলো। রাজ্যে অনুপ্রবেশের ঘটনা নিয়ে সরগরম রাজনীতির ময়দানও। অনুপ্রবেশের জন্য কেন্দ্রকেই দায়ী করলেন তৃণমূলের শওকত মোল্লা। ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে। এই প্রসঙ্গে শওকত বললেন, সীমান্তের দায়িত্ব তো কেন্দ্রের, তাহলে জিহাদি অনুপ্রবেশের দায় কিভাবে রাজ্য সরকারের হতে পারে? পাশাপাশি তিনি জানতে চাইলেন কোথায় আছে বিএসএফ, তারা কি করছে। তিনি আরও বললেন, আজ বাংলায় জঙ্গি ঢুকলে তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বাংলার স্বরাষ্ট্র দফতরের নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রের।
অন্যদিকে অনুপ্রবেশের জন্য রাজ্য সরকারকেই দুষলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।